নমস্কার শ্রোতা বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের গল্প, লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে বন্দিনী, এই 3 নম্বর পর্বে। কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের মনে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা গিয়ে রঞ্জন একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। রঞ্জন সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা আকাঙ্ক্ষা দুলতে শুরু করলো, যেন দরজার ভিতর থেকে কেউ দরজাটাকে ধাক্কা দিচ্ছে। ধীরে ধীরে সেই ধাক্কার গতি বাড়তে থাকলো। আস্তে আস্তে সেই ধাক্কা সাংঘাতিক জোরে হতে শুরু করলো। রঞ্জন দরজায় হাত ছোঁয়াতেই সেই দরজা ধাক্কানোটা থেমে গেল। তারপর মোহন দৌড়ে এসে রঞ্জনের কাঁধে হাত দিয়ে রঞ্জনকে ঝাঁকিয়ে বলল, আরে এখানে কি করছো তোমরা? চলো এখান থেকে, চলো। রঞ্জনের তখনও যেন হুঁশ নেই। রঞ্জনের হাত ধরে টানতে টানতে মোহন ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। তারপর বাইরে এসে ললিতকে বলল, কি রে দাদা, তুই এখানে? তো কি করব, তোরা দুজন তো ভেতরে গেলি, আমি অপেক্ষা করছিলাম। আমরা আমরা কখন ভেতরে গেলাম? যা বাবা, রঞ্জনদার হাত ধরে তুইও তো ভেতরে চলে গেলি। রঞ্জনদা, ঘোড়া হয়েছে, এবার চলো চলো বাড়ি চলো রঞ্জনদা। রঞ্জন একইভাবে পিছনের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। এক প্রকার হাত ধরে টেনে টেনেই ওকে বাড়ি নিয়ে এলো মোহন আর ললিত। বাড়িতে ফিরেও রঞ্জন সেভাবে কথা বলে না, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে রঞ্জন। খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা তখন 12টার ঘরে ঢুকেছে। এমন সময় রঞ্জনের ঘুমের তন্দ্রা লেগেছিল। ঠিক তখনই আবার দূর থেকে মৃদু স্বরে ভেসে আসা সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে রঞ্জন। রঞ্জন, এসো রঞ্জন, আমাকে আমাকে মুক্ত করো রঞ্জন, আমার কষ্ট হচ্ছে রঞ্জন, আমি কতকাল ধরে বন্দি হয়ে আছি, আমাকে আমাকে মুক্ত করো রঞ্জন, আমার কষ্ট হচ্ছে রঞ্জন, আমার আমার তোমার কি আসছে রঞ্জন? রঞ্জনের ঘুম ভেঙে গেল। রঞ্জন ঠিকরে উঠে বসলো। তারপর ঢক ঢক করে খানিকটা জল খেয়ে এদিক ওদিক তাকিয়ে আবার শুয়ে পড়লো। আবার মিনিট কয়েক পরেই যখন রঞ্জন প্রায় ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আবার ভেসে এলো রঞ্জনের কানে সেই মৃদু কণ্ঠস্বর, যা দূর থেকে ভেসে আসছে রঞ্জনের কানে। সেই মহিলা আবারও বলে উঠছে, চলে গেলে রঞ্জন, আমার আমার দরজা খুলে দাও, আমাকে মুক্ত করো রঞ্জন, আমার আমার দম বন্ধ হয়ে আসছে রঞ্জন, আমার আমার খুব কষ্ট হচ্ছে রঞ্জন, দেখো দেখো আমি 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 বন্দিনী, আমাকে মুক্ত করো রঞ্জন, আমার দম বন্ধ হয়ে আসছে রঞ্জন। রঞ্জন তড়াং করে উঠে বসলো। কিছুতেই রঞ্জনের পক্ষে আর শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। ওর ভিতর থেকে যেন কষ্ট হচ্ছে। ঠিক সেই কষ্টটা কার জন্য হচ্ছে? সে কে? কে রয়েছে বন্দি হয়ে? রঞ্জনকে এত কাতর আরতির সঙ্গে ডাকছে কে সে? অনেক প্রশ্ন রঞ্জনের মনের মধ্যে ভিড় করে এসেছে। রঞ্জন বিছানা ছেড়ে উঠে একখানা চাদর গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর নিজের অজ্ঞাত অবস্থাতেই কখন যেন পৌঁছে গেল
ওই স্তব্ধ আমবাগানের পাশে পুকুর লাগোয়া একতলা রহস্যময় বাড়ির সামনে। তারপর গেট খুলে ওই বাড়ির ভিতরে ঢুকবে এমন সময় আবার ওই গলার স্বর শুনতে পেল রঞ্জন। এবার গলার স্বরটা যেন বড্ড কাছে। সেই মহিলাটি আবার কাতর আরতিতেই বলছে, এসেছো এসেছো রঞ্জন, তুমি এসেছো, এসো 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 আমার কাছে এসো, আমাকে আমাকে মুক্ত করো, আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি। রঞ্জন বাড়ির মধ্যে ঢুকে আস্তে আস্তে হেঁটে চলে গেল ওই বন্ধ দরজার সামনে। তারপর রঞ্জনের পা আটকে গেল। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারলো না। হঠাৎই রঞ্জনের মনে প্রশ্ন জাগলো, আমি এখানে কখন এলাম? কি করে এলাম? ললিত, মোহন, কেউ কেউ নেই কেন? আমি 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 বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে হবে। রঞ্জন পিছন ফিরে চলে আসবে ঠিক এমন সময় ওই বন্ধ দরজার ওপার থেকে কে যেন দরজায় বাড়ি মারতে শুরু করলো। ধরাম ধরাম করে দরজায় শব্দ হচ্ছে, যেন দরজা ভেঙে ফেলার উপক্রম। ভিতর থেকে কে যেন আপ্রাণ চেষ্টা করছে রঞ্জনকে আটকানোর। দরজার ও প্রান্ত থেকে ভেসে আসছে সেই মহিলার কণ্ঠস্বর। এবার মহিলার কণ্ঠটি খুব স্পষ্টভাবে কাছ থেকে শুনতে পেল রঞ্জন। সে বলছে, আমি তো তোমার অপেক্ষাতেই বসে রয়েছি রঞ্জন, রঞ্জন রঞ্জন দরজাটা খুলে দাও, রঞ্জন খুলে দাও দরজাটা, করবে না করবে না, দয়া করো রঞ্জন, দয়া করো, আমাকে দয়া করো, আমাকে ছেড়ে যেও না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না রঞ্জন, আমার যে বড় কষ্ট রঞ্জন। রঞ্জনের মনে কৌতূহল জাগলো। এই পুরনো বাড়িতে কেউ কেন একটা মেয়েকে বন্দি করে রেখেছে? নিশ্চয়ই কারোর বড় উদ্দেশ্য রয়েছে। তবে রঞ্জন সেই মেয়েটিকে ছেড়ে কি করেই বা চলে যায়? এত অমানবিক রঞ্জন হবেই বা কেমন করে? যদি মেয়েটির কোনো বিপদ হয় তাহলে কি হবে? বিভিন্ন প্রশ্নে রঞ্জন প্রায় জর্জরিত। রঞ্জন আবার পিছন ফিরে দরজার দিকে মুখ করে দাঁড়াতেই তৎক্ষণাৎ দরজার দরাম দরাম শব্দটা থেমে গেল। রঞ্জন তালাটায় হাত দিয়ে চিন্তা করলো, এটা কিছু দিয়ে ভেঙে ফেলতে হবে। রঞ্জন এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল তালা ভেঙে ফেলার জন্য যদি কিছু একটা নজরে পড়ে। তারপর দেখলো কিছুটা দূরে একটা শেল নোড়া পড়ে রয়েছে। নোড়াটা তুলে এনে তালাটায় নোড়া দিয়ে ঘা মারতে থাকলো। একটা সময়ের পরে তালাটা ভেঙে গেল। তালাটা ভেঙে যাওয়া মাত্রই ভিতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর অট্ট হাসিতে ফেটে পড়ল। গা শিউরে ওঠা সেই হাসি শুনে রঞ্জন স্তব্ধ হয়ে গেল। রঞ্জনের হাত থেকে তালাটা পড়ে গেল। রঞ্জন দুপা পিছিয়ে এলো। দরজাটা আপনা আপনি খুলে গেল। তারপর সেই মহিলা কণ্ঠস্বরটি আবার করুণ ভাবে রঞ্জনকে ডাকতে শুরু করলো, রঞ্জন রঞ্জন ভেতরে এসো, আমার কাছে এসো রঞ্জন, এসো এসো আমার কাছে এসো, আমাকে আমাকে মুক্ত করো রঞ্জন, মুক্ত করো। রঞ্জনের মনে হলো হয়তো হাত পা বাঁধা মেয়েটি, তাই হয়তো সে বের হতে পারছে না। তাই রঞ্জন নিজেই ঘরের মধ্যে ঢুকে এলো। ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখলো, কই কেউই তো নেই এখানে। এ তো চারপাশ ফাঁকা। তাহলে রঞ্জন মহিলার উদ্দেশ্যেই বলল, আপনি আপনি কোথায়? আপনি আপনি কোথা থেকে ডাকছেন আমাকে? সামনে আসুন। রঞ্জনের ঘাড়ের পাশে রঞ্জন ঠান্ডা হিম শীতল বাতাসের অনুভব করল। কে যেন পিছনে দাঁড়িয়ে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলছে, এই তো আমি তোমার পিছনে। রঞ্জন পিছনে ফিরে দেখলো ফাঁকা, শূন্য। কোথায় গেল সে? আবার রঞ্জন সেই মহিলার উদ্দেশ্যেই বলল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি আপনাকে বাঁচাতে এসেছি আর আপনি আমাকে... কথা শেষ করতে না দিয়েই রঞ্জনের কানের কাছে এসে আবার ওই মহিলাটি বলল, বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে এসেছো?
উন্মত্ত হাসিতে ফেটে পড়ছে চারপাশ। রঞ্জন উপরের দিক থেকেই হাসির শব্দ পেয়ে সিলিং এর দিকে তাকালো। সিলিং এর দিকে তাকানো মাত্রই রঞ্জনের বুকের ভিতরটা ধক করে উঠল। সিলিং এর মধ্যে একজন বিভৎস চেহারার মহিলা হামাগুড়ি দেওয়ার মতো করে তাকিয়ে রয়েছে রঞ্জনের দিকে। তার রক্তাক্ত চক্ষু, দাঁতবিহীন হাসি, উড়ে যাওয়া বিভৎস চেহারা দেখে রঞ্জনের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রঞ্জনের অসাড় দেহের ক্ষমতা নেই যে সেখান থেকে সে পালিয়ে যায়। তারপর সেই মহিলাটি সিলিং এর পর দেওয়ালে হামা দিতে দিতে আস্তে আস্তে নেমে আসে। মহিলাটি এগিয়ে আসতে থাকে ক্রমশই রঞ্জনের দিকে। রঞ্জন এক পা করে পিছুতে থাকে পিছনের দিকে, আর সেই মহিলাটি খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে আসতে থাকে রঞ্জনের দিকে। একটা সময় পরে রঞ্জনের দেওয়ালে পিঠ থেকে আসে। ঠিক তখনই মহিলাটি নখ বিশিষ্ট হাত দিয়ে রঞ্জনের গলা লক্ষ্য করে এগিয়ে আসে। ঠিক এমন সময় একটা শব্দে সে বিভৎস মহিলা চিৎকার করে ওঠে। রঞ্জন তাকিয়ে দেখে সে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে ওই ভদ্রলোক। একটা মালা হাতে দাঁড়িয়ে জপ করছে, আর তার তীব্র মন্ত্র উচ্চারণের শব্দে ওই বিভৎস মহিলাটি চিৎকার করে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। রঞ্জন নিশিকান্ত বাবুকে দেখে ঘর থেকে বেরিয়ে আসে। তখনই ধড়াম করে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। রঞ্জন বাইরে এসে নিশিকান্ত বাবুকে বলে, আপনি এখানে? আগে বলো, তুমি এখানে কি করছো? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম। আমাকে উনি ডাকছিলেন ওনাকে মুক্ত করার জন্য। ওকে মুক্ত করতে এসে তুমি নিজের বিপদ বাড়িয়েছো রঞ্জন। আর শুধু নিজের নয়, বরং সারা গ্রামের। মানে আমি বিপদ বাড়িয়েছি? হ্যাঁ, তোমার এখনো মনে হয় ও একজন স্বাভাবিক মানুষ? না না, কোনো মানুষ এত বিভৎস হতে পারে না। ও একটা অশরীরী, যার একটা জ্যান্ত শরীর দরকার। তাই ও তোমাকে এখানে ডেকে এনেছে। তোমার শরীরটা ব্যবহার করতে চাই ও। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। আগে আমাকে জানতে হবে ও কি চায়। তাহলে আমি কি চলে যাব? তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি যেখানেই যাবে ও তোমাকে পিছু নেবে। তাই ওকে এখানে যেমন বন্দি ছিল ঠিক সেই অবস্থায় ওকে বন্দি করতে হবে। হ্যাঁ, ও আমাকে বারবার বলছিল ও বন্দিনী। এটা তো বুঝলাম। ও যে বন্দি ছিল তার যথেষ্ট কারণ আছে নিশ্চয়। কেউ বন্দি করে রেখেছিল, আর তুমি সেটা আগ বাড়িয়ে নির্বোধের মতো খুলে দিতে এসেছো। এই তোমাদের মতন ছেলেদের এটাই ভুল। সাবধান করলে কিছুই শোনে না। আপনি আবার আমাকে দোষ দিচ্ছেন। আমি কি করলাম? যেটা করেছো সেটা তুমি নিজেই বুঝতে পারছো যে কত বড় ভুল করলে। এখন একটা কাজ করো, চুপ করে এখানে বসো। আর আপনি? দেখতেই পাবে সব। নিশিকান্ত দরজায় হাত ছোঁয়াতেই ভেতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর আবার চিৎকার করে বলে উঠল, চলে যা বলছি, চলে যা, যা যা যা, এখান থেকে চলে যা। আগে তুই বল, কে তুই? বলবো না, আমি কিচ্ছু বলবো না। নিশিকান্ত দরজায় হাত দিয়ে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম মহাকল্লৈ চ বিদ্মহে শ্মশানবাসनै চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম মহাকল্লৈ চ বিদ্মহে শ্মশানবাসनै চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম মহাকল্লৈ চ বিদ্মহে শ্মশানবাসनै চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম ক্লীং কালিকাই নমঃ। ওম ক্লীং কালিকাই নমঃ। নিশিকান্তের মন্ত্রপাঠ যত দৃঢ় হতে থাকে
ভেতর থেকে ওই মহিলা কণ্ঠস্বর ততই আত্মরাগ করে বলতে থাকে, চলে যা নিশিকান্ত, চলে যা। ও, তুই তাহলে আমাকে চিনতে পেরেছিস? তাহলে আমাকে বলতে কোনো অসুবিধে নেই। বল বল তুই কে? আমি বন্দিনী। না, আমার কাজ অনেক বাকি, আমি সব শেষ করে দেব, তবেই আমার শান্তি। আমাকে বল, আমি তোকে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি? আমি সব জানি। তুই আবার বন্দি বানাতে চাস না? আমাকে বন্দি বানাতে চাস? তোকে বন্দি বানিয়ে আমার কি লাভ? আমি কেন এসব করতে যাব? তুই আগে বল, তুই কে? কি চাস তুই? আমি সব ধ্বংস করে দিতে চাই, সব ধ্বংস করে দেব। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। ওম ক্লিং কালিকায় নমঃ। চুপ কর তুই। যা, চলে যা। চলে যা, চুপ কর। তাহলে তুই বল, তুই কে? আমি সুচন্দ্রা। এখানে কি করে এসেছিস? আমার স্বামী আমাকে এখানে এই ঘরে পুড়িয়ে মেরে ফেলেছিল, সেই থেকে আমি বন্দি হয়ে আছি। কেন তোকে মেরে ফেলেছিল আমাকে বল। আমার বিয়ে হয়েছিল তখন, আমার বয়স 16। আমার স্বামীর নাম কমল। আমাকে দেখতে গিয়ে এক দেখায় পছন্দ করে বিয়ে করেছিল। আমাকে দেখতে খুব সুন্দর ছিল। এই গ্রামে বিয়ে করে আসার পর আমাকে সকলে বলতো, এত রূপ ভালো নয়। সত্যি তাই। বছর ঘুরতে না ঘুরতে তার রূপই তার কাল হলো। তাকে দেখতে খুবই সুন্দর ছিল বলে কমল তাকে সবসময় খুব সাজিয়ে গুছিয়ে রাখত। ওর শাড়ি গয়না দেখে লোকে প্রায়ই হিংসা করতো ওকে। চাকরি থেকে ফেরার সময় রোজ সন্ধ্যেবেলা কিছু না কিছু হাতে নিয়ে আসতো ঠিক ওরই জন্য। সেদিন ছিল ওদের বিবাহ বার্ষিকী। সকাল থেকে রান্না সেরে ও অপেক্ষা করছিল। কমল বাড়ি ফিরল, হাতে করে নিয়ে এলো ওর জন্য নতুন শাড়ি আর একজোড়া সোনার কানের দুল। ওকে বলল, নাও চন্দ্রা, এগুলো পরে নাও। এসব আবার কি? আমার তো কত শাড়ি রয়েছে। তাতে কি হয়েছে, তুমি এগুলো পরে নাও, আমরা বেরোবো। বাজারের যে মন্দির রয়েছে ওখানে আজকে একটু পুজো দিতে যাব। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা। আচ্ছা ঠিক আছে। সুচন্দ্রা শাড়িটা পরে নিল। তারপর কমল এসে তাকে সযত্নে কানের দুলটা পরিয়ে দিতে গেল। হঠাৎই তারপর কমল চমকে উঠল। কানে দুলটি পরাতে গিয়ে কোমল চমকে উঠল কেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।